এটা লাইন চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়ের একটা কেস। তো এই কেসে একটা বৃত্তের চাপ দেওয়া থাকে, চাপটাকে এইভাবে ডিফাইন করা হয় যে চাপটা কত অ্যাঙ্গেল করে আছে ওটা দেওয়া থাকে, এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, আর ভ্যালু দেওয়া থাকে, যে বৃত্তটার চাপ তার ব্যাসার্ধ দেওয়া থাকে, এবং লাইন চার্জের চার্জ ঘনত্ব ল্যামডা দেওয়া থাকে। ওকে, ল্যামডা হলো চার্জ ঘনত্ব, এটাকে এভাবে ডিফাইন করা হয়, ল্যামডা ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এল। চার্জের দৈর্ঘ্য মানে লাইনটার দৈর্ঘ্য, এল হলো লাইনের দৈর্ঘ্য, আর কিউ মানে টোটাল চার্জ, লাইনের মধ্যে টোটাল কত চার্জ আছে। তো একক দৈর্ঘ্যের মধ্যে যে পরিমাণে চার্জ আছে ওটাকে বলে চার্জ ঘনত্ব। ওকে, ল্যামডা। এখন এই হলো ফর্মুলাটা। একটা লাইন চার্জ একটা বৃত্তের আর্কের মধ্যে, বৃত্তচাপের মধ্যে লাইন চার্জ থাকবে, এবং এই লাইন চার্জের জন্য বৃত্তের কেন্দ্র ওতে কী পরিমাণে তড়িৎ প্রাবল্য পাচ্ছি আমরা। ওকে, ইও হবে ল্যামডা বাই 4πε টু সাইন আলফা বাই 2। তো এটাকে আমরা যদি রিগুলাসলি প্রুফ করতে চাই তাহলে এই মেথডটা হলো এরকম যে আমরা এই যে এখানে চার্জ দেওয়া থাকে, এখানে চার্জ আছে, আমরা কী করি, আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, টানার পরে আমরা একটা স্পেসিফিক একটা পয়েন্ট নিই, যে কোনো একটা পয়েন্ট, স্পেসিফিক না, যে কোনো একটা পয়েন্ট নিই, আরবিটারি একটা পয়েন্ট, একটা আরবিটারি পয়েন্ট নিই, এবং এই পয়েন্টে ধরি যে ডিকিউ পরিমাণে চার্জ আছে। ওকে, তো এই ডিকিউ পরিমাণে চার্জ ও পয়েন্টে কী পরিমাণে, মানে ডিকিউ পরিমাণে চার্জের জন্য ও পয়েন্টে কী পরিমাণে প্রাবল্য পাচ্ছি ওটাকে আমরা বলছি ডি। ওকে, তো আমরা এটাকে থিটা ডিফাইন করতেছি, একটা নতুন অ্যাঙ্গেল থিটা। এখন ডিকে উপাংশে ভাগ করব, তো এর উলম্ব উপাংশ যেটা ডি সাইন থিটা, অনুভূমিক উপাংশ ডি কস থিটা। তো এখন আমরা যদি এটাকে যদি এ পয়েন্ট ধরি, এই প্রান্তকে, এবং এই প্রান্তকে বি পয়েন্ট ধরি, এ প্রান্ত থেকে যত দূরে আমি ডিকিউ নিয়েছি ঠিক এক্স্যাক্ট দূরে আমি বি পয়েন্ট থেকে ডিকিউ আবার নিয়ে এই ডিকিউ এর জন্য কী পরিমাণে তড়িৎ প্রাবল্য পাবো, ডি পরিমাণে পাবো, সেম, যেহেতু চার্জের মান সেম, ডিস্টেন্সও সেম, তো ডিই পাবো আমি। আবার অ্যাঙ্গেলটাও থিটাই পাবো, কারণ আমি একই ডিস্টেন্স নিছি, এ থেকে যত ডিস্টেন্স নিছি বি থেকে ঠিক এক্স্যাক্ট সেম ডিস্টেন্স নিছি। ওকে, তো এটাকে রেজলিউশন বা ভেক্টর, এটাকে উপাংশে ভাগ করলে, ভেক্টর রেজলিউশন করলে ডি সাইন থিটা এবং ডি কস থিটা পাবো। ওকে, তো এখানে যে ব্যাপারটা ঘটছে তা হলো ডি সাইন থিটা এভাবে আমি যতগুলো ডি সাইন থিটা পাবো, প্রতিবারে যতগুলো থিটা 1 থিটা 2 যতগুলো থিটা ডিফাইন করব, সবগুলোর জন্য ডি সাইন থিটা যেহেতু একই মান একই এবং দুইটা ভেক্টর মান সমান অপোজিট দিকে কাজ করছে, তাই ডি সাইন থিটাগুলো কেটে যাবে। ওকে, শুধু পড়ে থাকবে ডি কস থিটা। তো যতগুলো ডি কস থিটা পাচ্ছি আমি, সবগুলো ডি কস থিটাকে যোগ করলেই তো আমি টোটাল প্রাবল্য পাবো, তাই না? তো সেটাই যে প্রাবল্য হবে সবগুলা ডি কস থিটাকে যোগ করা, মানে ইন্টিগ্রেট করা। তো আমরা যদি সবগুলা ডি কস থিটাকে যোগ করি এভাবে, তাহলে আমরা প্রাবল্য পাবো, প্রাবল্যের ভ্যালু পাবো। তো এইভাবে রিগুলাসলি করা যায়, কিন্তু আমরা এখন রিগুলাসলি করতে চাচ্ছি না, আমরা এভাবে ক্যালকুলাসের প্রয়োগ করে করতে চাচ্ছি না, আমরা নিজের ইনটুইশন থেকে এই ফর্মুলাটা বিল্ড করতে চাচ্ছি, এই ফর্মুলাটা আসতে চাচ্ছি। ওকে, দেখি আমরা পারি কি না আসতে। প্রথমত আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, কেন্দ্র ও কনসিডার করলাম। ওকে, এখন চার্জ ঘনত্ব ল্যামডা প্লাস চার্জ আছে, বললাম প্লাস কিউ পরিমাণ চার্জ টোটাল। তো কয়েকটা বিষয় আমরা অবজার্ভ করতে পারি, সেটা হলো প্রথমত আলফা কোন দেওয়া আছে, কত কোন দেওয়া আছে ওটাও দেওয়া আছে, আলফা। আমরা কয়েকটা বিষয় অবজার্ভ করতে পারি, সেটা হলো যে প্রাবল্য ই হবে চার্জ ঘনত্বের সমানুপাতিক, তাই না? কারণ যত বেশি চার্জ ঘনত্ব তত বেশি প্রাবল্য, চার্জ ঘনত্ব বেশি হলে প্রাবল্য বেশি পাবো আমরা, বেশি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আরও বেশি হবে। তো এটা আমরা অবজার্ভ করে বলতে পারি। আরেকটা বিষয় যেটা আমরা বলতে পারি সেটা হলো যে আলফা মানটা যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে, তাই না? যত বেশি আলফা হবে তত বেশি স্প্রেড আউট হবে চার্জ, আরও বেশি চার্জ, মানে আলফা মান বড় হওয়া মানে আরও বেশি চার্জ, তো বেশি চার্জ মানে বেশি প্রাবল্য, মানে ইন্টেন্সিটি আরও বেশি। তো আমরা এটাও বলতে পারি যে এই সমানুপাতিক আলফা। ওকে,
আবার প্রাবল্যের ক্ষেত্রে একটা মানে প্রাবল্যের যে ফর্মুলাটা সেটা হলো কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো ই সমানুপাতিক 1/r², এটা বলতে পারি আমরা যদি চার্জকে কনস্ট্যান্ট রাখি। তো আর স্কোয়ার আসে, এটা কিন্তু প্রুভ করে ডিরাইভ করে আর স্কোয়ার আসে। ওকে, তো এটা ইন্টুইটিভলি আমরা বলতে পারি না যে, হয়তো ওয়ে আছে, এটা বলারও ওয়ে আছে, ইন্টুইটিভলি বলার ওয়ে আছে কেন আর স্কোয়ার হবে অ্যান্ড নট আর হবে, কিন্তু আপাতত আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা ক্যালকুলেশন করে আর স্কোয়ার আসে। ওকে, কিন্তু এটা আমরা ইন্টুইটিভলি বলতে পারি যে যত ডিস্টেন্স বেশি হবে প্রাবল্য তত কম হবে, মানে একটা চার্জ থেকে আমরা যত দূরে যাব প্রাবল্য তত কম পাবো। তো ওখান থেকে বলা যায় যে হ্যাঁ ব্যস্তানুপাতিক তো হবে। এখন বর্গের ব্যস্তানুপাতিক হবে নাকি শুধু ঘাত এক থাকবে, বর্গের না বরং শুধু ব্যস্তানুপাতিক হবে। তো এটা আমরা ক্যালকুলেশন করে আসছি, ধরে নিচ্ছি। ওকে, ঠিক এটাও এই কেসও আমরা ধরে নিচ্ছি যে ক্যালকুলেশন করেই আমরা পাচ্ছি 1/r, কিন্তু ব্যস্তানুপাতিক যে হবে বা বর্গের ব্যস্তানুপাতিক না হয়ে শুধু ব্যস্তানুপাতিক হচ্ছে কেন ওটা পরে ডিসকাশন, কিন্তু ব্যস্তানুপাতিক যে হবে এটা তো আমরা ইনটিউটিভলি বলতে পারছি, তাই না? তো আমরা এটা ধরলাম যে হ্যাঁ 1/r হবে, কারণ ফর্মুলার মধ্যে 1/r আছে, আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে 4π∗r। তো মানে অর্থাৎ ক্যালকুলেশন করে 1/r চলে আসে, 1/r² আসে না বরং 1/r আসে। তো আমরা ধরছি যে হ্যাঁ 1/r আসবে, যত দূরে যাব মানে কেন্দ্র থেকে যত দূরে চাপটা কেন্দ্র থেকে যত দূরে থাকবে প্রাবল্য তত কম হবে, তাই না? একটা চার্জ থেকে যত দূরে যাব প্রাবল্য তত কম হবে, ইন্টেন্সিটি তত কমতে থাকবে। ওকে, তো এই কয়েকটা জিনিস আমরা অবজারভেশন থেকে পাইছি, বেসিক অবজারভেশন থেকেই পাইছি। এখন এগুলোকে আমরা যদি কম্বাইন করি তাহলে ই সমান একটা বা আমরা একবার এক সমানুপাতিক চিহ্ন দিয়ে একবার লিখি যে ই সমানুপাতিক ল্যামডা আলফা ইন্টু 1/r। ওকে, এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে চাই তাহলে ই সমান হবে এ ল্যামডা 1/r, আমি আলফা লিখছি, কিন্তু সমানুপাতিক চিহ্ন উঠলে আলফা আমরা অ্যাঙ্গেলটা আমরা ডিরেক্ট লিখবো না, আমরা অ্যাঙ্গেলটা নর্মালি না, এটাই হয় অলওয়েজ যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা ডিরেক্ট লিখি না। ওকে, সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা কি করি, আলফার সামনে মানে যদি অ্যাঙ্গেলের সমানুপাতিক হয় তাহলে আমরা সাইন নিয়ে আসি। ওকে, সাইন আলফা নিয়ে আসি কেন? কারণ সাইন নেওয়ার কারণে যেটা হয়, সাইনটা সমানুপাতিক চিহ্নটা সমানুপাতিক সম্পর্কটাকেই ডেমনস্ট্রেট করে। দেখো সাইন 0 মান কিন্তু 0, সাইন 0 মান 0, সাইনের মান যত বাড়ে আমরা সাইনের অ্যাঙ্গেলের মানটা যত বাড়ে 0 থেকে যত উপরে যায় তত সাইনের মানটাও কিন্তু বাড়ে। ওকে, ধরো 30 মান, সাইন 30 মান কিন্তু হাফ, তারপরে সাইন 90 মান কিন্তু 1, তো মান বাড়তেই আছে। তো আলফার সাথে সমানুপাতিক সম্পর্ক বোঝাতে এই জন্য সাইন কি ইউজ করা হয়, কস হলে তো উল্টা কমে যায়, অ্যাঙ্গেলের মান যত বাড়ানো হয় সাইন নেওয়ার কারণে মানটা কমে যায়। সাইন কস 0 মান হলো 1, সবচেয়ে বেশি মান, সবচেয়ে বড় মান, কস 90 মান হলো 0, তো কমতে থাকে। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ট্যান কেন নেওয়া হয় না, ট্যান কেন নেওয়া হয় না, তো ট্যান আলফা কেন নিচ্ছিলাম আমরা? ট্যানও তো কাইন্ড অফ সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে, কারণ আলফা মান বাড়ানোর সাথে সাথে ট্যান আলফা মানও বাড়ে। এর কারণ হলো ট্যান 0 মান হয়তো 0, ট্যান 0 মান তো 0, আবার 45-এর জন্য 1, তো এভাবে বাড়তে থাকে, এটা সত্য। কিন্তু ট্যানের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো ট্যান 90 মান কিন্তু আনডিফাইন্ড, বা আমরা যদি লিমিটিং ভ্যালু নিই তাহলে কিন্তু ইনফিনিটি। ওকে, তো এই প্রবলেমটা অ্যারাইজ করে যদি আমরা ট্যান নিই। সাইনের ক্ষেত্রে আমরা এরকম কোনো প্রবলেম ফেস করি না। তো আমরা আলফার পরিবর্তে সেফলি আলফার সমানুপাতিক এটা বোঝাতে সেফলি আমরা সাইন নিতে পারি। ওকে, সাইন আলফা। তো এই তো ফর্মুলা, আমরা ফর্মুলা পাইছি যে কে, আচ্ছা ল্যামডা বসাই নেই, ধরলাম উপরে ল্যামডা আছে, ল্যামডা যেহেতু সমানুপাতিক, তো কে ইন্টু ল্যামডা, আচ্ছা আমি ল্যামডা বসাইছিলাম অলরেডি, সরি, কে ল্যামডা ডিভাইড বাই আর সাইন আলফা। তো দেখো আমরা মোটামুটি কাছাকাছি কিন্তু চলে আসছি। কে ল্যামডা যেটা, কে এর ভ্যালু কিন্তু 4πε0। ওকে, তো কে এর পরিবর্তে আমরা 4πε0 বসাতে পারি, কে এর ভ্যালু হলো 1/4πε0। তো কে এর পরিবর্তে আমরা 1/4πε0 বসাতে পারি। এটা একটা ধ্রুবক, এটা আমাদের কনসার্ন, আমাদের কনসার্ন বাকি জিনিসগুলো। দেখো আমরা মোটামুটি একটা কিছুতে আসতে পারছি যে হ্যাঁ ল্যামডাটা আমরা ইনটুইটিভলি বলতে পারছি যে হ্যাঁ ল্যামডা উপরে থাকবে, লবের মধ্যে ল্যামডা থাকবে, হরের মধ্যে আর থাকবে, এবং সাইন আলফা তো আসছে কিন্তু আমরা 2 বা হাফ এগুলো নিয়ে আসতে পারি নাই, ফর্মুলার মধ্যে 2 এবং হাফ আছে। ওকে, আমরা 2 এবং হাফ এই জিনিসগুলো, আলফা বাই 2 আছে, আলফা না থেকে, এবং পুরোটার সামনে একটা 2 আছে, এই জিনিসগুলো আমরা আনতে পারিনি। তো দেখি আমরা যে ফর্মুলাটা নিয়ে আসছি এটা ঠিক আছে কি আদৌ,
তো যখন আমরা কী করবো, এটা চেক করার জন্য আমরা কী করবো, বাউন্ডারি ভ্যালুগুলো চেক করব। মানে যে এক্সট্রিম ভ্যালুগুলো আছে 0 ডিগ্রি, আলফা ভ্যালু 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তো আমরা যদি 0 ডিগ্রি নেই, তার মানে কোনো চার্জই নাই। ওকে, তো কোনো চার্জই না থাকলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও 0 হবে, তাই না? তড়িৎ প্রবাহ তো 0ই হবে, কোনো চার্জই নেই। তো 0-র জন্য খাটতেছে। আমরা যদি 180 নেই, পাইনি, আর হলো 360 নেই, এগুলা বাউন্ডারি ভ্যালু। তো বাউন্ডারি ভ্যালুগুলো আমরা নিয়ে ট্রাই করছি। যখন আমরা 180 নিব, তখন 180 নিলে কিন্তু 0 হয়, সাইন 180 মান কিন্তু 0, E0 হচ্ছে 180-র জন্য আমরা পাবো 0 পাচ্ছি। ওকে, তো দেখি আমরা এটা সঠিক কিনা, আমরা যেটা পাইছি, যে ভ্যালুটা পাচ্ছি ওটা সঠিক কিনা। তো এটা হলো কেন্দ্র ও। দেখো 180-র জন্য দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ধরো এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখান থেকে যদি আমি চার্জ টানি, মানে প্রাবল্যকে নির্দেশ করে এরকম রেখা টানি, ই ডি, তো দেখো দেখো প্রাবল্য নির্দেশ করে এরকম রেখা টানলাম আমরা। এখন ব্যাপার হচ্ছে যতগুলা সাইন থিটা আছে সবগুলা না হয় কাটা যাচ্ছে, এটা সত্য, কিন্তু 180 ডিগ্রির জন্য একটা জিনিস লক্ষ্য করো, কস্থিটা যে ভ্যালু, যে কস্থিটা যে উপাংশগুলা, ওগুলা কিন্তু ঠিকই থাকছে, ওগুলা কিন্তু কাটা যাচ্ছে না 180 ডিগ্রির জন্য। তার মানে অ্যাকচুয়ালি প্রাবল্য এক্সিস্ট করে, কিন্তু আমরা যে ফর্মুলাটা বের করছি ওই ফর্মুলার মধ্যে 180 ইনপুট দিলে, 180 ডিগ্রি ইনপুট দিলে আলফার মান, আমরা প্রাবল্য 0 পাই। তার মানে আমরা যেটা পাইছি ওটা অ্যাকচুয়ালি ভুল। মানে অনেকটাই কাছাকাছি যেতে পারছি, কিন্তু 100% কারেক্ট না, কারণ কোনো জায়গায় আমাদেরকে ভুল রেজাল্ট দিচ্ছে। ওকে, তো তার মানে এটা এর জন্য এটা প্রাবল্য সূত্র হতে পারে না। ওকে, আমরা তাহলে আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখি। এখন তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো বা ক্যালকুলাস পড়ছো, বেসিক্যালি তোমরা সিমেট্রি সম্পর্কে ভালো ধারণা পাওয়া উচিত, মানে এরিয়া সলভ করছো যারা। তো যেহেতু এটা একটা বৃত্তচাপ, হাউ ডু আই গেট ইট স্ট্রেট, যেহেতু এটা একটা বৃত্তচাপ, তাই যে কোনো বৃত্তচাপ আলফা অ্যাঙ্গেল, এই আলফা একটা যদি, এবং আলফা এর মাঝামাঝি যদি একটা লাইন টানি, ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এই ভার্টিক্যাল লাইনটা সিমেট্রি লাইন, এর এই পাশটা আর এই পাশটা সিমেট্রিক। এটা যদি আলফা বাই 2 হয়, এটাও আলফা বাই 2 হবে, ঠিক আছে? এবং চার্জ ঘনত্ব আমরা কি করব, আমরা এই একটা মাত্র অংশ কনসিডার করব, ওই অংশের জন্য টোটাল প্রাবল্য বের করব, ওটাকে 2 দিয়ে গুণ করে টোটাল প্রাবল্য বের করব। ওকে, এটাই আমাদের এখন স্ট্র্যাটেজি। এখন আমরা ওটাই করব, আমরা যেটা প্রথম কেসে করছিলাম, যে আলফা নিয়ে যেভাবে ইনটিউশন থেকে ফর্মুলা নিয়ে আসছিলাম, ওটাই করবো আমরা। প্রথমত তো ল্যামডা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? আমরা যদি আলফা করছি, চার্জ ঘনত্ব তো প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে, তো ল্যামডার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, ল্যামডা তো ল্যামডাই, মানে পুরাটার মধ্যেই ল্যামডা। তো আমি যখন পুরাটাই কনসিডার করবো তখনও ল্যামডা নিতে হবে, আমি যখন অর্ধেক কনসিডার করবো তখনও ল্যামডা নিতে হবে, আমি যদি 1/4 কনসিডার করি, 1/4 অংশ, তখনও ল্যামডাই নিতে হবে। চার্জ ঘনত্ব প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে, এটা তো টোটালের মধ্যে না, তাই না? তো ই সমানুপাতিক হবে ল্যামডা, এটা সত্য থাকবে, এখনও এই কেসেও এটা সত্য থাকবে। এরপরে ডিস্টেন্স যে আর, এটাও তো চেঞ্জ হচ্ছে না, ই সমানুপাতিক 1/r। এবার কি করছি, আমরা অ্যাঙ্গেলটাকে হাফ করে ফেলছি। এবার এটাও সত্য, কিন্তু আলফা বাই 2 এই সমানুপাতিক হবে, কারণ কি ওটা ওই যেটা প্রথম কেসে আমরা বলছিলাম ওটাই খাটে এক্ষেত্রেও, যে আমি যদি আলফা বাই 2 ভ্যালু বাড়াই, মানে অ্যাঙ্গেলটা এখন বর্তমানে আলফা বাই 2 যদি বাড়াই, তখন আরও বেশি চার্জ মানে আরও বেশি প্রাবল্য, আরও বেশি ইন্টেন্সিটি। তো এখন আমরা যদি বের করি, আমি আর বাকি ক্যালকুলেশনগুলো দেখালাম না, ক্যালকুলেশন তো না, এটা হয়তো কোনো রিগোরাস প্রসেস না, এটা হয়তো কোনো বইয়েও দেওয়া নেই, তো এটা কোনো ক্যালকুলেশন না, এটা আমরা ইন্টিউশন থেকেই নিয়ে আসছি। কে ইন্টু ল্যামডা ইন্টু 1/r ইন্টু সাইন আলফা বাই 2। তো আমরা এটাই যেহেতু একটা পার্ট নিচ্ছি, এর জন্য একটা 1 নাম দিলাম, তো এটাকে E1 বলছি আমরা। তো টোটাল হবে হবে 2E1, এটা হবে 2k ল্যামডা ডিভাইড বাই r সাইন আলফা বাই 2। এবার আমি যদি
এই ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি, এবার কিন্তু দেখবো যে সাইন 180, আলফার মান যখন 180 বসাবো তখন দেখবো যে 90 চলে আসতেছে, মানে 1। তখন তার মানে আলফা 180 মানের জন্য তড়িৎ প্রাবল্য এক্সিস্ট করে। তার মানে এই ফর্মুলাটা সত্য। বাউন্ডারি আমরা যেই বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করছিলাম তখন ধরে, ওই সেম বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখবো যে এই ফর্মুলাটা সত্য। প্রথমত তো রিগোরাস প্রসেসে করে রিগোরাসভাবে প্রুফ করে এটা চলে আসে, এবং আমরা যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে দেখি যে কোথাও আমরা ভুল অ্যান্সার পাচ্ছি কিনা, তো তখন দেখবো যে সবসময় সঠিক অ্যান্সারই পাচ্ছি। তো এটাই আমরা এভাবেই কঠিন না, প্রুফ করাটাও সহজ, কিন্তু এমনভাবে প্রুফ করলাম যাতে আমরা নিজেরা বুঝতে পারি ফিজিক্সের ফর্মুলাটা কি বুঝাইছে, ফর্মুলার পিছনে ফিজিক্সটা আমরা কি মিন করে, অ্যাকচুয়ালি ওটা ফিজিক্যালি কি মিন করে, আমরা ওটা বুঝে এখানে আসতে পারছি, এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারছি। এখন এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হলো ফর্মুলাটা তো মুখস্থ করাই যায়, কিন্তু আমরা মেইনলি আমাদের ফিজিক্স কীভাবে পড়া উচিত, বুঝে পড়া উচিত, তাই না? তো আমরা বুঝে পড়ার জন্য এভাবে ডিরাইভ করলাম, আমরা ইনটুইশন থেকেই এভাবে বললাম, এবং ফর্মুলাটাকে আরও গভীরভাবে বোঝা, মানে কি মিন করে, α/2 কেন নিচ্ছি আমরা, কারণ α/2 নিচ্ছি কারণ হলো সিমেট্রির জন্য α/2 চলে আসে। 2 দ্বারা কেন গুণ হচ্ছে, কারণ আমরা সিমেট্রি অ্যাপ্লাই করতেছি, আমরা 2 ভাগে ভাগ করতেছি। তো এইভাবে করার আরেকটা রেজাল্ট হলো, মানে আরেকটা কি বলা যায় এটাকে, সুফল হলো, এইভাবে পড়ার আরেকটা সুফল হলো ফর্মুলাটা মনে রাখতে আর প্যারা হবে না, মানে মনে রাখা কঠিন হবে না। তুমি জানো যে α/2 হবে, এবং সমানুপাতিক সম্পর্ক মানে সাইন হবে, আবার ল্যামডায় সমানুপাতিক হবে, কারণ ল্যামডা যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে, আর যত বেশি হবে প্রাবল্য তত কম হবে, তো 1/r হবে। এই সব কিছু আমরা ইনটুইশন থেকে নিয়ে আসতে পারছি, আমাদেরকে আলাদাভাবে এফোর্ট দিয়ে মুখস্থ করতে হচ্ছে না। এই একটা মাত্র কেস ধরো, এটা একটা স্পেসিফিক কেস, এটা তো এই একটা কেস দিয়ে তুমি অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারবা, এটা F=ma এরকম তো না, তাই না? মানে F=maও বুঝতে হয়, ওটা আলাদা ব্যাপার, কিন্তু F=ma ডিরেক্ট মুখস্থ করা যায়, ও ডিরেক্ট মুখস্থ করার রেজাল্টটা হলো যে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবা। কিন্তু এটা তো একটা মাত্র স্পেসিফিক কেস, একটাই অঙ্ক করতে পারছো। তো একটা অঙ্ক করার জন্য তুমি ফর্মুলা মুখস্থ করতে যাবা কেন? মানে 2 যে হবে, 3 যে হবে না, বা 4 কেন হবে না, 5 কেন হবে না, এটা তো তুমি তো গ্যারান্টি দিতে পারো না যে এটা তোমার পরীক্ষা হলে অলওয়েজ মনে থাকবে, তাই না?